বকেয়া বেতন ও চাকরি স্থায়ী সহ নানা দাবিতে সাভার ও গাজীপুরের বিক্ষোভের কারণে নিরাপত্তা শঙ্কায় ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এসব বিক্ষোভে জড়িতরা শ্রমিক নয়, তারা চাকরি প্রত্যাশী বলে জানিয়েছেন কারখানা মালিকরা। সকালে সাভার আশুলিয়া ইপিজেড এলাকায় কয়েকটি কারখানা শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ একের পর এক কারখানায় ছুটি দিয়ে দেয়। পরে বিক্ষোভধরা চালু কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ ও ইট পাটকেল ছড়ে। এতে নিরাপত্তা শঙ্কায় ছোট বড় ৫০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শ্রমিক নয় দাবি করে তারা কর্মপ্রত্যাশী বলে জানিয়েছেন কারখানা মালিকরা। এদিকে গাজীপুরের টঙ্গী, শ্রীপুর, রাজেন্দ্রপুর, ভোগড়া বাইপাস এলাকার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশের আশ্বাসে মহাসড়ক ছেড়ে যান তারা। এসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ নিয়োজিত রয়েছে। এ বিষয়ে আরো জানাতে এবার সাভার ও গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে আছে গাজীপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, বলবেন যে নিরাপত্তা শঙ্কায় এই যে ৭০টি কারখানা ছুটি দেওয়া হয়েছে, মালিকরা কি বলছেন? দেখুন, কিছুক্ষণ আগে আমি একজন মালিকের সঙ্গে কথা বলছিলাম। তিনি কিছুটা খবর সঙ্গে বললেন যে একের পর এক কারখানা তাদেরকে ছুটি দিতে হচ্ছে, বন্ধ রাখতে হচ্ছে। এর কারণ হচ্ছে যে বহিরাগত নামধারী কিছু শ্রমিক তারা বিভিন্ন দাবি দেওয়া, এক এক সময় এক এক দাবি নিয়ে তারা আসছেন এবং কারখানায় তারা কর্মরত শ্রমিক তাদেরকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে বের করে দিচ্ছেন। না বের করলে অনেক সময় কারখানায় হামলা করছেন, ভাঙচুর করছেন এবং এর প্রেক্ষিতে গাজীপুরে অন্তত ২০ থেকে ৩০টি কারখানা আজকে সাধারণ ছুটি দেওয়া হয়েছে বলে আমরা কারখানা সূত্রে জানতে পেরেছি। এবং কারখানার মালিকরা যেটি বলছেন যে এই অবস্থা চলতে থাকলে তাদের যে অর্ডার রয়েছে, বিদেশি অর্ডার, সেগুলো বাইরেদেরকে সময় মতো তাদের পণ্য দিতে পারবেন না এবং যে পোশাক শিল্প সেটির নেতিবাচক প্রভাব পড়বে, অর্থনৈতিক ভাবে তারা মুখ থুবড়ে পড়বেন, এরকম একটি সংখ্যা তারা প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে প্রশাসনের এখনই এই ব্যাপারটা নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, যাতে করে এই যে অহেতুক যে শ্রমিক নামধারী আন্দোলন, এই যে মালিকরা দাবি করেছেন যে আন্দোলনকারীরা শ্রমিক নন, আপনারা তো সেখানে ছিলেন, আপনারা কি দেখেছেন আসলে? দেখুন, আজকে যে আন্দোলনটা হয়েছে এর মধ্যে আমরা দুটি ভাগ দেখেছি। একটি ভাগ হচ্ছে বিভিন্ন কারখানার শ্রমিক, বিশেষ করে আর একটি সিরামিকের কিছু শ্রমিক ছিল, একটি ওষুধ কারখানার কিছু শ্রমিক ছিল। তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা আজকে আন্দোলন করেছিলেন এবং বেলা ১১টা পর্যন্ত তাদের আন্দোলন চলে এবং পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে মালিক পক্ষের সাথে আলাপ আলোচনার পর কিন্তু এই আন্দোলন স্থগিত হয়ে যায়। এবং আরেকটি পক্ষ আমরা যেটি দেখেছি যে চাকরি প্রার্থী যারা বেকার সংগঠন নামে একটি সংগঠনের ব্যানারে আন্দোলন করছে, তারা যেটি দাবি করছেন যে তারা যে পোশাক শিল্পে যারা নারী শ্রমিক রয়েছে তাদের সংখ্যার অনুপাতে সমান সংখ্যক পুরুষ শ্রমিক নিয়োগ দিতে হবে, এই ধরনের দাবি তারা করছেন এবং তাদের সংগঠনের প্রতি মাসে ১০০ জনকে কাজ দিতে হবে। এই ধরনের নানা ধাপ এবং বিভিন্ন দফা নিয়ে তারা কিন্তু আন্দোলন করছেন এবং এই একটি অংশ কিন্তু আন্দোলন করেন। পরবর্তীতে শিল্প পুলিশ এসে তাদেরকে আলাপ আলোচনার আশ্বাস দিয়ে তাদেরকে সরিয়ে দেয় এবং এই যে পক্ষটি রয়েছে তারা কিন্তু বিভিন্ন ভাবে আমরা যেটি জেনেছি এবং পুলিশ বলছে যে এই আন্দোলনের ব্যানারে অনেক চাকরিচ্যুত বা ছাঁটাইকৃত শ্রমিক রয়েছেন, তারা জোর হয়েছেন। এবং আবুল হাসান, থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই সাভারে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, সাভারে এই মুহূর্তে পরিস্থিতি বলবেন, কি দেখছেন আপনি? কয়টি কারখানা বন্ধ রয়েছে আর বাকি যেগুলো খোলা রয়েছে সেগুলো নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, সাভারের যদি এই মুহূর্তের পরিস্থিতি বলি, এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি সাভার শিল্পাঞ্চলে দু ধরনের শ্রমিক অসন্তোষ বা যে আমরা যে ধরনের শ্রমিকদের যে বিশৃঙ্খলা বলি সেটি কিন্তু আমরা দু ধরনের দেখেছি। আমরা সকালের দিকে জামগড়া এলাকার দিকে বেশ কিছু পোশাক কারখানায় কিন্তু আমরা দেখতে পেয়েছি শ্রমিকরা তারা সকালে কাজে যোগ দিয়ে তাদের যে হাজিরা কার্ডটি রয়েছে সেটি পাঞ্চ করার পরে কিন্তু তারা তাদের বিভিন্ন দাবি জানিয়ে কিন্তু তারা কারখানার ভিতরে কর্মবিরতি পালন করে, এরপরে কিন্তু তারা কারখানার ভিতর থেকে বের হয়ে আসে।
আশেপাশে এবং আশেপাশের যে সকল কারখানাগুলোতে উৎপাদন চলছিল আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সকল শ্রমিকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে বা বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিল তারা কারখানা থেকে বের হয়ে আশেপাশের যে কলকারখানাগুলো রয়েছে সেখানে যে শ্রমিকরা কাজ করছিল তাদেরকে কিন্তু তাদের আন্দোলনের সাথে একাত্মতা হওয়ার জন্য দাবি জানিয়ে সেই কারখানার সামনে যখন অবস্থান নেয় তখন কিন্তু এই যে সকল কারখানাতে উৎপাদন চলছিল সেখান থেকে প্রায় অর্ধশতাধিক কারখানাতে কিন্তু কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে এবং ভাঙচুর রোধে কিন্তু তারা আজকের দিনের জন্য একদিনের জন্য ছুটি ঘোষণা করেছে এবং অনেক কারখানাতে আমরা দেখতে পেয়েছি অনেক শ্রমিকরাই কিন্তু কাজ করতে চাচ্ছেন, অনেক কারখানা কর্তৃপক্ষেরই আমরা দেখতে পেয়েছি তারা তাদের কারখানাগুলো চালু রেখেছে। যেসব কারখানাগুলো চালু রয়েছে সেসব কারখানার অনেক শ্রমিক কিন্তু কারখানা ভাঙচুর রোধে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে কারখানার শ্রমিকরাই কিন্তু কারখানার সামনে অবস্থান নিয়েছে যেন বহিরাগত কেউ যেন তাদের কারখানাগুলোতে কোনো ধরনের আক্রমণ না করতে পারে। আমরা দুই ধরনের শ্রমিক অসন্তোষ দেখতে পেয়েছি। এক ধরনের হচ্ছে চাকরি প্রত্যাশী, তারা বলছেন কারখানাগুলোতে পুরুষ শ্রমিকদের তুলনায় নারী শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে নারী শ্রমিকদের বেশি নিয়োগ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা বলছেন নারী পুরুষ সমহারে নিয়োগ দিতে হবে এবং কিছু কারখানাতে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছুদিন ধরে তারা বেশ কিছু দাবি দাওয়া জানিয়ে আন্দোলন করে আছে, সেই আন্দোলনগুলো অব্যাহত রয়েছে এবং সাভার শিল্পাঞ্চলে আমরা গতকাল রাতেও দেখেছি সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে এবং আজ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি সাভারের বিভিন্ন শিল্পাঞ্চলের বিভিন্ন সড়ক বা বিভিন্ন এলাকাতে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের অতিরিক্ত সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। অনেক সময় আমরা দেখতে পেয়েছি বিক্ষিপ্ত শ্রমিকরা কিন্তু সড়কে নামারও চেষ্টা করেছেন, সেখানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের যারা রয়েছে তাদেরকে কিন্তু তারা বুঝিয়ে সড়ক থেকে জনদুর্ভোগের কথা বলে কিন্তু তারা তাদেরকে সড়ক থেকে অন্যত্র চলে যেতে বলেছেন। আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর কথা শুনে অনেকেই কিন্তু সড়ক থেকে চলে গেছে। তবে আমরা যদি বলি যে আজকে সকাল থেকে তেমন বড় ধরনের কোনো ধাওয়া পাল্টা দেওয়া এরকম কোনো আমরা খবর পাইনি। তবে কারখানায় শ্রমিকরা কিছু দাবি দেওয়া জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে আগামীতে এই দাবি দেওয়া তাদের আন্দোলন তারা কোথায় নিয়ে ঠেকিয়ে যায়। গাজীপুর ও সাভারে শ্রমিক বিক্ষোভ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। প্রায় 2 দশক কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। হত্যা, চাঁদাবাজি সহ তার বিরুদ্ধে 22টি মামলা হয়েছিল। গত রাত 9টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। জেলা লুৎফর রহমান জানিয়েছেন মঙ্গলবার শেখ আসলামের জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে রাত 9টায় তাকে মুক্তি দেওয়া হয়। 2005 সালের 31শে জানুয়ারি গ্রেপ্তার হন তিনি আর কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন 2014 সাল থেকে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ মোট 22টি মামলা করা হয়। তবে বেশিরভাগ মামলায় সাক্ষী না থাকায় খালাস পান তিনি। সবশেষ তার বিরুদ্ধে 1997 সালে তেজগাঁয়ে যুবলীগের নেতা গালিব হত্যার ঘটনায় মামলা হয়। এ মামলার 24 সাক্ষীর মধ্যে এ পর্যন্ত মাত্র 14 জনকে আদালতে হাজির করেছে পুলিশ। বিগত 4 দলীয় জোট সরকারের আমলে ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর একজন শেখ আসলাম। বরিশালে নিবন্ধিত 195টি অস্ত্রের মধ্যে 184টি অস্ত্র জমা পড়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারা। মঙ্গলবার পর্যন্ত মহানগরে জমা পড়েছে 119টি অস্ত্র ও 2157 রাউন্ড গুলি। এছাড়া জেলার 10 থানায় 65টি অস্ত্র ও 1265টি রাউন্ড গুলি জমা পড়েছে। জমা হয়নি এমন অস্ত্রের তালিকা হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এর আগে বরিশাল জেলা ও মহানগর এলাকায় 195টি অস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়। এসব অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, রিভলভার, শটগান, 1 নলা ও 2 নলা বন্দুক। অস্ত্রের লাইসেন্সগুলো স্থগিত করা হয়েছে। সেই লাইসেন্সের বিপরীতে ইস্যুকৃত অস্ত্র এবং গোলা বারুদের জমা দেওয়ার সময়সীমা গতকাল 3 সেপ্টেম্বর শেষ হয়েছে। তো যারা যারা অস্ত্র জমা দিয়েছেন সেই তথ্যগুলো আমরা পুলিশ থেকে নিচ্ছি এবং এর বাইরে যারা বর্তমান ঠিকানায় দিয়েছেন সেগুলো তথ্য নেওয়া হচ্ছে। দেখছেন সমগ্র বাংলাদেশ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষের পর সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ। মঙ্গলবার রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মাঝে। বিরোধপূর্ণ একটি বাড়ির দখল নেওয়ার চেষ্টাকালে বিএম কলেজের এক শিক্ষার্থীকে মারধর এবং পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে পাল্টা মারধরের জেরে এই সংঘর্ষ শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের এক সহপাঠীর বাড়ি দখল করতে হুমকি দেয় বিএম কলেজের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান রাফি। ওরা 2 শতাধিক অস্ত্র, লাঠি, আপনার ইট, তারপরে আপনার রান্দা ছিল, ওরা আমাদের বাসের উপর অ্যাটাক করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে 11টা বাজে গিয়ে এই হামলা এগুলো চালায়। এদিকে হামলাকারীদের বিচার সহ 7 দফা দাবিতে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন বিএম কলেজের শিক্ষার্থীরা। মুসলিম হলের ওই সাইডে সব ভাঙচুর করছে ওরা, এরপর বিজ্ঞান ভবনের বিল্ডিং এর গ্লাস মেলাস সব ভাঙে লাইছে। এরপরে আমরা ওই জায়গায় গেছিলাম, ওরা আমাদেরকে মারছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সজাগ। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি বিএম কলেজ প্রশাসনের সাথে বৈঠক করে সমাধান করা হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের যে প্রক্রিয়া সেটি চলমান আছে। আমরা মনে করি এখানে কেউই আইনের ঊর্ধ্বে না, কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় সেক্ষেত্রে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সকাল থেকে এখানে ওদের পাশে আছে, যার যার বিভাগ থেকে খোঁজখবর রাখছে ছাত্রদের পাশে, এবং এই সমস্যার সমাধান করতে পারি সেটা নিয়ে আমরা অবশ্যই একটা উদ্যোগ নেব। মঙ্গলবার রাতের সংঘর্ষে 2 পক্ষের অন্তত 84 জন আহত হন। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশালে আবারও দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় 44 জন শনাক্তের খবর পাওয়া গেছে। চিকিৎসকদের ধারণা চলতি মাসে এ সংখ্যা আরও বাড়তে পারে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। হাসপাতালের পরিচালকের মতে এ মাসের প্রথম 2 দিনে 33 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। গ্রাম পর্যায়ে 10টি স্পটে পর্যবেক্ষণ করে 7টিতে লার্ভা পাওয়া যায়। এ সপ্তাহ থেকে আবার শুরু করা হচ্ছে পর্যবেক্ষণের কাজ। বরিশালে এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 1,500, এর মধ্যে মারা গেছেন 11 জন। নিয়মিত স্বাস্থ্য শিক্ষা চলছে। স্থানীয় সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা এবং যারা সাধারণ জনগণ কিছু কাজ করছে। তবে আপনারা যেটা বলছেন রোগীর সংখ্যা বাড়ছে, আমরাও দেখছি, কিন্তু গতবারের তুলনায় কিন্তু এবার রোগী শনাক্তের হার কম। এবং আমরা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে আগের চেয়ে স্কিল এবং আমাদের সমস্ত ধরনের চিকিৎসা সরঞ্জাম সরকার থেকেই দেওয়া হয়। আমরা বিভিন্ন জায়গায় এ নিয়ে বরিশাল থেকে জানাবেন মুরাদ আহমেদ। মুরাদ, একটু জানতে চাই যে ডেঙ্গুর এই যে প্রকোপ বৃদ্ধি পেয়েছে এর কারণ হিসেবে কি বলছেন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা? দেখুন, প্রতিবারের মতো এবারও বরিশালে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিকে ওনারা আসলে এর প্রধান নিয়ামক হিসেবে ধরছেন। তার কারণটি হচ্ছে বরিশালে এবছরও ওই ছাপা ছাপা বৃষ্টি যেটিকে বলে, অর্থাৎ একসাথে অনেক বৃষ্টি হয়ে যাওয়ার পর বৃষ্টি কমে যাচ্ছে, কিছুক্ষণ পর আবার বৃষ্টি হচ্ছে। এতে করে যেটি হচ্ছে যে জমে থাকা বাড়ি ঘর আশেপাশে এলাকার জমে থাকা পানিগুলো এগুলো ড্রেনেজ হচ্ছে না। আর যেটিকে বারবার উনরা দাবি করছে যে তারা বলছেন এই পানিগুলোকে সরিয়ে দেওয়ার জন্য, তো না সরানোর কারণে এটা আর কি সেখানে লার্ভা তৈরি হচ্ছে। আর যেটা বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল যে কন্টেন্ট গুলো এর মধ্যে রয়েছে, যেমন চিপসের প্যাকেট, আমরা দেখি চানাচুরের প্যাকেট, আমরা দধির যে বাটিগুলো, হ্যাঁ, এই সবে যে জমে থাকা পানি তাতে কিন্তু লার্ভার পরিমাণ সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে এর আগে ওরা বলেছেন যে গতবার এটি ফাইন্ড আউট হওয়ার পর তারা কিন্তু বলেছেন যে এই যে চিপসের প্যাকেটে ছোট ছোট চানাচুর থেকে শুরু করে প্লাস্টিক প্যাকেটগুলোকে আপনারা লিক করে দেবেন এখান থেকে পানি, কিন্তু সেটি আর কেউ করে না এবং করা হচ্ছেও না। যার কারণে যেটি হচ্ছে যে লার্ভা হলে সেখানে এডিস মশার জন্ম আসবে এবং সেখান থেকে অবশ্যই সেটি কাউকে কামড়ালে ডেঙ্গু হবেই। ডেঙ্গুর যে বিষয়টি আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে পরিমাণ সচেতনতা দরকার ছিল জুলাইয়ের মাঝামাঝি থেকে অগাস্ট এবং সেপ্টেম্বরে, সেটি এবারে মোটেও হয়নি। মূল কারণটি ছিল পট পরিবর্তনের কারণে আসলে ব্যস্ততা, আতঙ্ক সবকিছু মিলে একটা ভ্যাকুয়াম তৈরি হওয়ায় আসলে এই কাজটি হয়নি। মাঠ পর্যায়ে আমরা যেটা জেনে এসেছি আসলে কেউ কোনো স্বাস্থ্যকর্মীকে পাওয়া যায়নি, যদিও ওনারা দাবি করছেন যে ওনারা সমস্ত কাজগুলো করছেন। আর যেটি বলছেন যে সমস্ত কিছু রেডি আছে আচ্ছা চিকিৎসা দেওয়ার জন্য। আমরা যেটা দেখেছি যে আসলে রোগীকে একটা স্যালাইন দেওয়া হয়, বাদ বাকি স্যালাইন সবগুলো কিনে নেওয়া হয়, এইটি হচ্ছে একটা সাইড। আর যেটি আসলেই বলা হচ্ছে যে কেন এটা হচ্ছে, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এই হাসপাতাল, এটি একটি হাসপাতাল, বরিশাল জেনারেল হাসপাতাল, ডেঙ্গু রোগী কিন্তু এখানেও আছে। এই হাসপাতালের পেছনে যতগুলো ড্রেনগুলো আছে সবগুলো কিন্তু পানি জমা আছে, বৃষ্টির পানি জমা আছে আশেপাশে সব জায়গায়। এই সবগুলোকে ড্রেনেজ না করালে হাসপাতালে যারা অন্য রোগী আসবে তারাও এই রোগে আক্রান্ত হবে, এটা প্রায় শিওর। এই হচ্ছে এখানকার মানে
মূল ডেঙ্গু তৈরির ক্ষেত্র। বরিশাল থেকে ডেঙ্গুর প্রকোপ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি সহ ৩৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন নিহতের ভাই নাজমুল হক। এতে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান সহ ১৩০ জনের নাম সহ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়। গত ২০ জুলাই সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের গুলিতে গুরুতর আহত হন মিনারুল। খানপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাটোরের বাগাতিপাড়ায় শিশু ধর্ষণ মামলায় আসামি দুলাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি দুলাল আদালতে উপস্থিত ছিলেন। ২০১১ সালের ২রা জুলাই শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে দুলাল। ঘটনাটি দুলালের ছোট বোন দেখতে পেয়ে শিশুটির পরিবারের সদস্যদের জানায়। পরদিন শিশুটির দাদা বাদী হয়ে দুলালকে অভিযুক্ত করে বাগাতিপাড়া থানায় মামলা করেন। বন্যার পানি নেমে যাওয়ার পর দুশ্চিন্তায় গ্রামের দরিদ্র পরিবারগুলো। দীর্ঘদিন পানি থাকায় বেশিরভাগ কাঁচা ঘরের মাটি সরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কাঠামো। এছাড়া সুপেয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে মানুষ। কুমিল্লায় গোমতী নদীর ভাঙনে বন্যা কবলিত বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়া ও দেবিদ্বারে পানি কমছে। মনোহরগঞ্জ, লাকসাম আর নাঙ্গলকোট উপজেলার পানি নামছে ধীরে। এসব এলাকার বেশিরভাগ গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে ২২৩টি স্কুল। ১৩ দিনের মতো পানি বন্দী ছিল। অনেক কাদা জমে গেছে, টোল টেবিলের উপরে কাদা জমে গেছে। এটি আমরা পরিষ্কার করছি, ৩-৪ দিন লাগাইয়া ৪ জন মানুষে পরিষ্কার করছি। এখন আরো অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালীতে বন্যার পানি নেমে যাওয়ার পর আশ্রয়কেন্দ্র আত্মীয় স্বজনের বাসা থেকে ঘরে ফিরছেন দুর্গতরা। তবে কাঁচা ঘরের মাটি সরে যাওয়ায় সেগুলো দুর্বল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ঘর মেরামত এবং প্রতিদিনের খাবার জোগান নিয়ে দরিদ্র পরিবারগুলো দুশ্চিন্তায়। অনেক এলাকায় পুরোপুরি পানি না সরায় চুলা জ্বালানোর মতো অবস্থা নেই। পানি আস্তে আস্তে নামতেছে, বাড়িতে আসি দেখি যে কোনো ব্যবস্থাই নেই। চুলেতে পানি উঠে গেছে, খাবার দাবার কোনো ব্যবস্থা নেই। আমাদের টয়লেটে যাইতে অনেক সমস্যা। দুয়ার দরজা জানালা সব ফসে গেছে, ফসি মাটির সঙ্গে সব মিশে গেছে। লক্ষ্মীপুরের ৫ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫.৫ লাখের বেশি পরিবার। পানিতে নষ্ট হয়েছে আসবাবপত্র ও কাঁচা ঘরবাড়ি। বাড়ি ফিরলেও অনেকেরই বাসস্থান বসবাসের অনুপযোগী। পানি কমে বাড়তেছে, পানি কমতেছে না। এখানে আমাদের এখানে টান দেয়, শুকনো খাবার দেয়, কিন্তু আপনার যে বাড়ি খাবার দিচ্ছে না। এদিকে বন্যার পানির চাপে মুছাপুর রেগুলেটর নদীগর্ভে বিলীন হয় জোয়ারের সময়। ফেনীর দক্ষিণাঞ্চলে ঢুকছে পানি। এর প্রভাবে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ 11 জেলার 58 লাখ মানুষের অনেকেই বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। বন্যা পরিস্থিতি নিয়ে সকালে ব্র্যাকের আলোচনায় উঠে এসেছে এমন তথ্য। এতে বিশেষজ্ঞরা ডায়রিয়া, কলেরা, চর্মরোগ সহ পানিবাহিত রোগ সম্পর্কে সচেতন হওয়ার তাগিদ দেন। বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি, মাঠের বাস্তবতা ও অগ্রাধিকার বিষয়ক আলোচনায় মহাখালীর ব্র্যাক সেন্টারে অংশ নেন এনজিও প্রতিনিধি, সিভিল সার্জন সহ স্থানীয় উন্নয়ন প্রতিনিধিরা। সংশ্লিষ্টরা জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর দুর্গতরা অনেকেই আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া, আমাশয় ও অ্যাজমার মতো রোগে। এছাড়া অনেক প্রত্যন্ত এলাকায় স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ওষুধের সংকট রয়েছে। ফাঙ্গাল ইনফেকশন অনেক বেশি হচ্ছে এখন। ম্যালেরিয়ার পেশেন্টের যে স্ক্রিনিং, সাসপেক্টেড যে স্ক্রিনিংগুলো করা হয়, ওগুলো আমরা ওই ক্যাম্পের সাথে সাথে আরডিটিগুলো করে নিচ্ছি, টেস্ট করে নিচ্ছি, যারা জ্বর নিয়ে আসতেছে অনেক বেশি। সো এই কাজগুলোতেও হ্যাম্পার হচ্ছে। আমরা অনেক জায়গায় যেতে পারছি না, তবে আমরা চেষ্টা করছি রিমোট এরিয়াগুলোতে আমাদের ক্যাম্পগুলো প্ল্যান করার জন্য। শেল্টারে এসে তারা অনেকে তাদের বংশগত রোগ, বালাই ইত্যাদি নিয়ে এসছে। এগুলো একজন আরেকজন থেকে ছড়িয়ে পড়ছে কিনা এটা ভাবাটা, সেটা স্ক্রিনিং করাটা আমার ধারণা হচ্ছে জরুরি হবে বলে আমার মনে হচ্ছে। এই যে হঠাৎ করে বহু মানুষের মধ্যে থাকছেন, এই যে ইনডিসিপ্লিন লাইফ, এটা তাদের মধ্যে এক ধরনের ট্রমা তৈরি করেছে গর্ভবতী নারীদের মধ্যে। বন্যার পানিতে ক্ষেতের রাসায়নিক সার ও কীটনাশক ছড়িয়ে পড়েছে সব জায়গায়। এছাড়া ইঁদুর, মশা সহ বেশ কিছু প্রাণী ছড়াচ্ছে রোগবালাই। এজন্য স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি নিরাপদ পানি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের।
শরীরের ভিতরের ফাঙ্গাল ইনফেকশন হয় ওগুলো নির্ণয় করা এবং চিকিৎসা করা একটু কঠিন হতে পারে। এখানে শুধুমাত্র যে জীবাণুবাহিত পানি সমস্যা তা না, এখানে কিন্তু কেমিক্যাল কন্টামিনেশন আছে বিভিন্ন ধরনের। আমাদের দেশে ব্যাপক আকারে ইনসেকটিসাইড আমরা ব্যবহার করি। হ্যালোজেন ওই ট্যাবলেট ক্লোরিনেটেড পানি খেতেও ভুলে গেছিলাম, এখন ওটা খেতে হচ্ছে অনলি সেফ। সেটার জন্য নতুন করে সচেতনতা লাগবে অ্যাকচুয়ালি। দুর্গত এলাকাগুলোতে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সেবা, গর্ভবতী মায়ের চিকিৎসা সহ জেলা উপজেলার হাসপাতালে দ্রুত নিয়মিত স্বাস্থ্যসেবা চালুর তাগিদ বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি নিয়ে এবার কুমিল্লা ও নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি কুমিল্লায়, সেখান থেকে জানাবেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, কুমিল্লায় কত সংখ্যক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে? বানভাসী যারা আছেন তারা কি দাবি করছেন? আর যারা বানভাসী আছেন তাদের পুনর্বাসনে প্রশাসনের কোনো ব্যবস্থা কিছু জানিয়েছে কিনা? কুমিল্লাতে এখনো পর্যন্ত কত পরিমাণে ঘরবাড়ি বিনষ্ট হয়েছে সেটির মোট কোনো তথ্য নেই, কিন্তু শুধু বুড়িচং উপজেলাতে, যেখানে গোমতী নদীর ভাঙনে প্লাবিত হয়েছে উপজেলাটি, সেখানে 1700 বাড়িঘর একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, অর্থাৎ এইসব বাড়িঘরে আর কেউই থাকতে পারবে না। এছাড়াও প্রায় 4700 বাড়িঘরের লিস্ট তৈরি করেছে উপজেলা প্রশাসন, যেগুলো আসলে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেখানেও এখনো মানুষজন উঠতে পারছে না। আমি এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে গোমতী নদীর ভাঙনের যে মুখের এলাকাটি, সেটি হচ্ছে বুড়বুড়িয়া দক্ষিণ পাড়া গ্রাম। এই গ্রামের একটি ঘর যদি আমি একটু দেখাই, এটি হচ্ছে আব্দুল সালামের পরিবারের ঘর। এই ঘরটিতে তারা দুই ভাইয়ের মোট 11 জন বসবাস করতেন। ঘরটি একদম সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। এখানে তাদের থাকার মতো আসলে কোনো উপায় নেই, কারণ ঘরের মাঝখানেই এখন আসলে কুয়া তৈরি হয়েছে। আর ঘরের যে জিনিসপত্র আসবাবপত্র আছেন সেগুলো তারা বের করে আসলে ঠিকঠাক করার চেষ্টা করছেন, কিন্তু এটি আর ঠিক হবে বলে তারা বলতে পারছেন না। আর তারা ছিলেন আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু তারা চলে এসেছেন এখন বাড়িতে, কিন্তু বাড়িতে এসে যেটি দেখছেন যে সেখানে আসলে থাকার মতো উপায় নেই। এখন তারা আরো বিপাকে পড়েছেন যে এখানে যেহেতু আশ্রয় কেন্দ্রগুলো আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখান থেকে যারা আসবেন তারা এখন বাড়িতে এসে যদি না থাকতে পারেন তাহলে কোথায় থাকবেন? আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে আসলে যারা সাধারণ মানুষকে সহায়তা করে আসছেন তারা কিন্তু ত্রাণ দিতে আসছেন। যেমন এই বুড়বুড়িয়া গ্রামে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি দল এসেছে, তারা মূলত যুব দলের সদস্য, তারা কিন্তু এই দুর্গত এলাকায় ত্রাণ দিতে এসেছে। এরকম সাহায্য সহায়তা নিয়ে কিন্তু এই এলাকাটিতে মানুষজন থাকছে। আর এই এলাকার ক্ষয়ক্ষতির চিত্র যদি আরেকটু দেখাতে চাই, এই এলাকার রাস্তাটিকে মনে হতে পারে যে এটি কোনো একটি যুদ্ধ বিধ্বস্ত এলাকা, যে এখানে যে রাস্তাটি সেটি কিন্তু এখন খালে পরিণত হয়েছে, কিন্তু এই রাস্তাতেই একসময় মূলত এই গ্রামের লোকজন যাতায়াত করত। আর এই রাস্তাটি একেবারে ভাসিয়ে নিয়ে গেছে, যেখানে আসলে চলাচলের কোনো উপায় নেই। সাধারণ মানুষ কিন্তু দাবি করছে যে আগে যদি রাস্তাঘাটগুলো ঠিক করে দেওয়া যায় তাহলে কিন্তু এখানকার মানুষজন যে কারো সহায়তা নিয়ে কিন্তু তারা মাথা গোজার ঠাইটুকু ঠিক করে আসলে উঠতে পারত, কিন্তু সেই ব্যবস্থাটি যেহেতু এখন নেই সেটি আর করা যাচ্ছে না। তবে প্রশাসনের কাছে তারা দাবি যেটি জানিয়েছেন যে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের যেসব কার্যক্রম সেটি যদি বেশি দুর্গত এলাকাগুলোর মধ্যে শুরু করা যায় তাহলে কিন্তু যারা বানভাসী মানুষ আসলে নিঃস্ব হয়েছেন তারা কিন্তু উপকৃত হবেন, না হলে কিন্তু তাদের যে ভোগান্তি সেটি কিন্তু বাড়তেই থাকবে, কারণ তারা আসলে এই জায়গা ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। আর আমরা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে সরকারি এবং দাতা সংস্থার যেসব ডোনেশন আসলে আসছে এইসব এলাকায়, তারা আসলে তালিকা তৈরি করছেন। তালিকা তৈরির মাধ্যমে আসলে সাধারণ মানুষকে চিহ্নিত করা হবে যে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আংশিক ক্ষতিগ্রস্ত এবং যাদের সাহায্য প্রয়োজন তাদের মাধ্যমে, তারপর তারা আসলে সেই কাজ শুরু করবেন। তবে সেই কাজটি আসলে কবে থেকে শুরু হবে সেটি কিন্তু বোঝার কোনো উপায় নেই। আর সাধারণ মানুষ বারবার বলছে যে তাদের আসলে এই মুহূর্তে সহযোগিতা দরকার, তাদের আসলে এই মুহূর্তে খাবার দরকার, তাদের যোগাযোগ ব্যবস্থা দরকার, কারণ এইসব মানুষজন কিন্তু গত 14 দিন যাবৎ এখানে নিঃস্ব অবস্থায় পড়ে আছে এবং এখান থেকে তারা কোথাও যেতেও পারছে না। যোগাযোগ ব্যবস্থা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণে তারা এই গ্রাম থেকেও বের হতে পারছে না। তো পুরো বুড়িচং উপজেলার চিত্র কিন্তু প্রায় একই রকম। অন্যদিকে ব্রাহ্মণপাড়া এবং দেবিদ্বারের যে বন্যা পরিস্থিতি সেটিও কিন্তু আরো খারাপ অবস্থা, কারণ সেখানে আরো দীর্ঘদিন পানি থেমে থাকবে বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। আর যতদিন পানি এভাবে জমে থাকবে আসলে সেখানে কিন্তু দুর্গতদের অবস্থা আরো খারাপ হতে থাকবে। অন্যদিকে আমরা 14 গ্রাম নাঙ্গলকোটের কথা যদি একটু বলি, সেখানে
15 দিনেরও বেশি সময় কিন্তু বন্যার পানি জমে আছে, যে কারণে সেখানে কিন্তু রোগবালাই ছড়াচ্ছে। মূলত দক্ষিণের যে উপজেলাগুলো বন্যা দুর্গত হয়েছে তারা আসলে এই মুহূর্তে স্বাস্থ্য ঝুঁকিতে আছে, আর উত্তরের যে উপজেলাগুলো বন্যা দুর্গত হয়েছে তারা এখন খাদ্য সংকট এবং বাসস্থানের অভাবে আছে। অর্থাৎ দুই দিকের মানুষ কিন্তু দুই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। তারা এখন যারা স্বেচ্ছাসেবী বা দাতা আছেন তাদের দিকে তাকিয়ে আছেন, প্রশাসনের দিকে তাকিয়ে আছেন যে কখন আসলে এই সমস্যা থেকে তারা উত্তরণ হতে পারে তাদের দিকে। তানভীর, আপনি থাকুন আমাদের সাথে। এবার যেতে চাই নোয়াখালীতে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে একেবারেই নিশ্চিহ্ন হয়েছে, অর্থাৎ বসবাসের একেবারেই অনুপযোগী এমন বাড়ির সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব কিনা, আর সহায়তা কেমন পাচ্ছেন যে সংকটগুলো তৈরি হয়েছে তাতে? এমন পরিসংখ্যান আসলে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকে দেওয়া হয়ে থাকে। গত 3 দিন থেকে এই সংক্রান্ত প্রতিবেদনের জন্য আমরা ত্রাণ ও পুনর্বাসন অফিসের সাথে যোগাযোগ করছিলাম। তারা বলছিলেন গত 3 দিন থেকে যে এখনই তারা আসলে পানিবন্দী মানুষ এবং আশ্রয় কেন্দ্রে কত মানুষ সেই হিসেব নিয়ে ব্যস্ত। কিন্তু আজ 11টার দিকে সকাল একটি তথ্য তারা দিয়েছেন, অর্থাৎ ডি ফর্মের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হয় এবং এই তথ্য সংগ্রহ চলমান রয়েছে বলে যেই তথ্য আপাতত দিয়েছেন তাতে বলা হচ্ছে যে একেবারে পুরোপুরি ধসে পড়েছে, পুরোপুরি শেষ হয়ে গেছে। প্রায় 500টি বাড়িঘর এবং আংশিক আছে আরো প্রায় 7,500-এর মতো। আমি যদি আমার পাশে দেখাই, এখানে এটি কিন্তু জেলা শহরেরই একটি জায়গা, লক্ষ্মীনারায়ণপুর এলাকা বলা হয়, লক্ষ্মীনারায়ণপুর গ্রাম। এখানে এখনো কিন্তু অসংখ্য বাড়িঘর পানির নিচে একেবারে তলিয়ে আছে। এদের এখনো যারা আশ্রয় কেন্দ্র থেকে কেউ কেউ এসে ঘরে ওঠার জন্য পরিবেশ আছে কিনা দেখে যাচ্ছেন, কিন্তু অনেকেই আবার ফিরেও যাচ্ছেন ঘর থেকে, কারণ আসলে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে ঘরে থাকার কোনো সুযোগ নেই। তারা যতটুকু দেখছেন দেখেই আবার ফিরে যাচ্ছেন এবং অনেকেই বলছেন যে তাদেরকে আরো 5 দিন 6 দিন যদি আশ্রয় কেন্দ্রে রাখা হতো তাহলে ভালো হতো। কিন্তু বাস্তবতা হচ্ছে যে স্কুল এবং কলেজ খোলার কারণে আশ্রয় কেন্দ্রগুলো ছেড়ে দিতে এইসব বাসিন্দাদেরকে বলা হয়েছে। এ কারণে তারা আসলে নিরুপায় হয়ে পানির মধ্যে অনেকে ঘর বাড়িতে উঠার চেষ্টা করছেন। টিউবওয়েল দেখা যাচ্ছে, এই টিউবওয়েলটি কিন্তু নিমজ্জিত হয়ে আছে অনেকটা, এখন অনিরাপদ পানি। শৌচাগারের অবস্থা খুবই খারাপ, শৌচাগার গুলো যাওয়ার মতো, এবং তাদের এই যে গবাদি যে হাঁস মুরগি রাখার যে খোয়ার রয়েছে সেটিও একেবারে নিমজ্জিত হয়ে আছে। সব মিলিয়ে আসলে বসবাসের অনুপযোগী অসংখ্য বাড়িঘর রয়েছে এবং যতই পানি নামছে, এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকেও এমনটি বলা হয়েছে, যতই পানি নামবে ততই আসলে কি পরিমাণ বাড়িঘর বিধ্বস্ত হবে সেটি নিশ্চিত হওয়া যাবে। কারণ পানি থাকলে এক অবস্থা, পানি নেমে গেলে, পাশের পানি নেমে গেলে ঘর বাড়ি সাধারণত আরো বিধ্বস্ত হয়ে পড়ে। বিশেষ করে কাঁচা ঘর বাড়ির ক্ষেত্রে এটি অনেক বেশি বাস্তবতা। কিন্তু এই পরিস্থিতিতে যারা ঘর বাড়িতে এসছেন বা যারা এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছেন তারা চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। ঘরের পাশের পানি নেমে গেলেই ঘরগুলো ধসে পড়তে পারে বলে আশঙ্কা, এবং এই গ্রামে অসংখ্য ঘর দেখা যাচ্ছে যেগুলো ঝুলে আছে, যেগুলো কাত হয়ে আছে, যে কোনো সময় এগুলো ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে আমার কাছে তারা রয়েছেন বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। ত্রাণ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ মারা গেছেন। 8 দিন চিকিৎসাধীন থাকার পর সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মৃত্যু হয় তার। পলাশের সহপাঠী আশিক সরকার জানান, গত 27 আগস্ট ভোরে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে নোয়াখালীতে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিলেন ফাহিম ও তার বন্ধুরা। এ সময় মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় পড়ে তাদের ত্রাণবাহী গাড়িটি। এতে গুরুতর আহত হন ফাহিম সহ 12 জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে নেয়ার পর মারা যান ফাহিম। হঠাৎ পাহাড়ি ঢলে চেঙ্গি নদীর ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় খাগড়াছড়ি পানছড়ি আঞ্চলিক সড়ক। ভাঙন বাড়লে নদীগর্ভে বিলীন হতে পারে গুরুত্বপূর্ণ সড়কটি সহ কয়েকটি গ্রাম। জেলা সদর থেকে বিচ্ছিন্ন হবে পানছড়ি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। চেঙ্গি নদীর তীরে খাগড়াছড়ি পানছড়ি সড়কের দৃশ্য এটি। সম্প্রতি পাহাড়ি ঢলে নদী ভাঙনে খাগড়াছড়ি পানছড়ি সড়কের বড় অংশ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে জেলা সদরের 2 ইউনিয়ন ও পানছড়ি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা দেখা দিয়েছে।
নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় গাছবান উত্তর হেডম্যানপাড়া গ্রাম। এতে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে শতাধিক পরিবার। যদি দ্রুত মেরামত করা না হয় এই রাস্তাটা এক সময় দেখা যাচ্ছে যে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। রাস্তাটা অনেক ভেঙে চলে যাচ্ছে, এখন রাস্তা নাই আর গাড়ি চলাচল, এখন এটা মেরামত না করলে গাড়ি ঘোড়া চলবে না। এই রাস্তাটা যাতে দ্রুত সময়ের মধ্যে ঠিক করে দেয় এবং আমরা যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলে যাতে এই রাস্তার মধ্যে আমরা চলাফেরা করতে পারি। সড়কের ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। তবে নদীর তীরের ভাঙন রোধে নদী শাসনের ব্যবস্থা নেওয়ার জন্য পাউবোকে অনুরোধ করেছে সড়ক বিভাগ। বৃষ্টি হওয়ার কারণে আমাদের রাস্তার পাশ থেকে কিছু মাটি ধসে পড়েছে, আমরা খবর পেয়েছি। তারপরেও এটা আসলে পানিবন্ধ মতো কাজ করতেছে। ওরা যতদিন পর্যন্ত ওদের কাজ শেষ করতে পারবে না, আমরা রাস্তা মেরামত করতে পারবো না। ভাঙন রোধে নদীর তীরে ব্লক বসানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জরুরি ভিত্তিতে টিউব বসিয়ে ভাঙন রোধের চেষ্টা তাদের। খাগড়াছড়ি জেলায় খাগড়াছড়ি শহর ও তৎসংলগ্ন অবকাঠামো সংরক্ষণ নামের একটি প্রকল্প চলমান আছে। ওই প্রকল্পের অধীনে গিরিফুলের যে রাস্তার পাশে ভাঙ্গন ওটা অন্তর্ভুক্ত আছে এবং ওই ভাঙ্গন প্রতিরক্ষায় ইতিমধ্যে সিসি ব্লক ঢালাই সম্পন্ন হয়েছে এবং চলমান প্রকল্পের মেয়াদ জুন 2025 পর্যন্ত রয়েছে। ইনশাআল্লাহ অতি দ্রুত রাস্তার ধারটা প্রোটেক্টেড হয়ে যাবে। নদী ভাঙন থেকে সড়ক ও গ্রাম রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি গ্রামবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ দেখছেন সমগ্র বাংলাদেশ। স্টিকি অ্যাডিসিভ জোড়া লাগায় সবকিছু। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে 1 টাকার বাজার আয়োজন করা হয়েছে। সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়ন মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। এ সময় 1 টাকায় চাল, মুরগি, মাছ, পেঁয়াজ সহ 19টি ভোগ্যপণ্যের মধ্যে যে কোনো 7টি পণ্য প্রয়োজন মতো কেনেন ক্ষতিগ্রস্তরা। স্বল্প আয়ের প্রায় 500 মানুষ ভোগ্যপণ্য কিনতে পেরে খুশি। এছাড়া বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত 10টি পরিবারকে পুনর্বাসনের জন্য নির্মাণ সামগ্রী ও গবাদি পশু দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। বাজার থেকে উচ্চ মূল্যের জিনিসপত্র কিনতে পারে না, তাদেরকে কিছু সহযোগিতা করা এবং অলরেডি আপনারা শুনেছেন আজকে 19টা আইটেম থাকবে, তার মধ্যে 7টা আইটেম আপনারা নিতে পারবেন পছন্দ মতো এবং আনুমানিক মূল্য 850 থেকে 1000 টাকা। এসালম গ্রুপের মালিকানাধীন 4 ব্যাংক এবং পদ্মা ব্যাংকে জমা রাখা প্রায় 1100 কোটি টাকা ফিরে পেতে কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তারল্য সংকটে ভুগতে থাকা এসব ব্যাংকে আমানত রেখে বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি। কার ইশারায় ঝুঁকিপূর্ণ ব্যাংকে বিপুল পরিমাণ আমানত রাখা হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। এসালম সংশ্লিষ্ট 4 ব্যাংকের 21টি শাখায় প্রায় 926 কোটি টাকার আমানত রাখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এছাড়া পদ্মা ব্যাংকে 179 কোটি টাকা। আমানতের মেয়াদ পূর্ণ হলেও সুদ দিচ্ছে না পদ্মা ব্যাংক। অন্যদিকে এসালমের ব্যাংকগুলো থেকে নগদ টাকা পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় প্রায় 1100 কোটি টাকা নিয়ে বিপাকে বন্দর কর্তৃপক্ষ। বিশিষ্টজনরা বলছেন বিশাল অঙ্কের টাকা রাখতে ব্যাংক বাছাই প্রক্রিয়া সঠিক ছিল না। এর পেছনে কর্মকর্তাদের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছে তারা। শুধুমাত্র কি কারো নির্দেশে আঙ্গুলি হেলনে করেছে, নেপথ্য কোনো ইশারায় করেছে, নাকি নিজেরও সেভাবে লাভবান হয়ে করেছে, এটাই হচ্ছে তদন্ত করার বিষয়। কিছু ভালো ব্যাংকের প্রতি মানুষের এখন আস্থা অনেক অনেক বেশি আছে অন্য ব্যাংকগুলোর তুলনায়। সুতরাং এখানে আস্থার একটা ব্যাপার আছে। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ওদের কোনো গাফিলতি ছিল কিনা, ওদের অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা, বা কারোর সঙ্গে কোনো রকম কোনো যোগসাধক ছিল কিনা সেটা খতিয়ে দেখা দরকার। এদিকে নগদ অর্থ না পাওয়ায় গত সপ্তাহ থেকে এসালম সংশ্লিষ্ট 9টি ব্যাংকের পে অর্ডার চেক গ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। আমানত রাখার বিষয়ে সরকারি নীতি অনুসরণ করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। বাংলাদেশ ব্যাংকের এবং সরকারের একটা নির্দেশনা ছিল এই সকল সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে স্থায়ী আমানত সেটা 50% সরকারি ব্যাংক এবং 50% বেসরকারি ব্যাংকে রাখা যাবে। সেই হিসাবে আমাদের আমানতের 50% আমরা বিভিন্ন বেসরকারি ব্যাংকে বিনিয়োগ করতাম। টাকা উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ উদ্ধার করা যাবে সেটি এখনো পরিষ্কার নয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
চট্টগ্রাম। তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আগামীর বাংলাদেশে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় বিএনপি, এজন্য মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান। আগামী দিনের রাজনীতি ভিন্ন রকম হবে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৩১ দফা ছাড়াও আর কোনো সংস্কার প্রয়োজন হলে সেজন্য সময় দিতে প্রস্তুত রয়েছে বিএনপি। গোপালগঞ্জে বাল্কহেডে ধাক্কায় ট্রলাডুবির ঘটনায় নিখোঁজ একজনের সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল থেকে সদর উপজেলার চর জয়নগরের মধুমতি নদীতে অভিযান চালাচ্ছেন তারা। স্থানীয়রা জানায় মঙ্গলবার সন্ধ্যায় ২৫ যাত্রী নিয়ে জয়নগর খেয়াঘাট থেকে নড়াইল যাচ্ছিল ট্রলারটি। মাঝ নদীতে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রলারের সব যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন নড়াইলের শফিকুর রহমান। সকালে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার কাজ শুরু করে। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও মাহবুব হোসেন নিলয়ের স্মরণে পেপার কর্নার স্থাপন করা হয়েছে। সকালে শহরের নিউ মার্কেট এলাকায় এর উদ্বোধন করেন নিহত নিলয়ের বাবা আবুল কালাম আজাদ। উদ্যোক্তারা জানান, ডিজিটালাইজেশনের যুগে মানুষ পত্রিকা থেকে বিমুখ প্রায়। টাকা দিয়ে কিনে পত্রিকা পড়ার আগ্রহ হারাচ্ছেন মানুষ। এই পেপার কর্নার তথ্য প্রাপ্তি আরও সহজলভ্য করবে। খুলনায় সিরাজ হাওলাদার নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকালে শিরোমণি দক্ষিণপাড়া কালভার্ট মোড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি যোগীপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। খান জাহান আলী থানার ওসি হাফিজুর রহমান জানান, ৫ দিন আগে জাকারিয়া জাকার নামে এক ব্যক্তির ভ্যান চুরি হয়। এ ঘটনায় সিরাজ হাওলাদার জড়িত সন্দেহে সকালে তার বাড়ির দরজা ভেঙে স্ত্রী মেয়ে সহ সিরাজকে মারধর করে ৭-৮ জন যুবক। পরে সিরাজের মরদেহ কালভার্ট মোড়ে ফেলে রেখে যায়। মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দিদার নামের আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।